Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের থার্মাল ডিজাইন পার্টটা করতেছিলাম। আমাদের যে ট্রায়াল এরর প্রসিডিউরের মাধ্যমে আমরা বেসিক্যালি শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে যদি ডিজাইন করতে চাই, ডিজাইন প্যারামিটার গুলা আমরা বের করতে হবে। এবং ডিজাইন প্যারামিটার গুলা বের করার জন্য আমরা বলেছিলাম যে আমার যেটা দরকার হয় বেসিক্যালি যে কি পরিমাণ সারফেস এরিয়া আমার রিকোয়ার্ড এবং আমার ডিজাইন সারফেস এরিয়া কত হবে। এবং এটার জন্য আমরা বলেছিলাম আমাদের যে পারফরম্যান্স ইকুয়েশন আছে সে পারফরম্যান্স ইকুয়েশনের ইকুয়েশনটা সলভ করার জন্য কিছু ভ্যালু আমাদের অ্যাজিউম করে নিতে হয়, এবং অ্যাজিউম করে নেওয়ার পরে অ্যাজিউম করার মধ্যে আমরা দেখেছিলাম যে বেসিক্যালি আমাদের যে পারফরম্যান্স ইকুয়েশন আমরা জানি ইউ এ ডেল টি এল এম প্লাস কারেকশন ফ্যাক্টর। So আমরা যদি ইনলেট আউটলেট টেম্পারেচার জানি, we can calculate this, we can calculate correction factor for shell and tube heat exchanger. What we need to do, আমরা হিটিং লোডটা যদি জানি, that means you know Q, we need to calculate area, and to do that what we can do, we can assume this value of U for the particular system বলতে আমরা যে ধরনের ফ্লুইড ইনভলভমেন্ট আছে, যেমন আমরা পার্টিকুলার যে এক্সাম্পলটা করছি এখানে অর্গানিক হাইড্রোকার্বন ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে কেরোসিন আর একটা হচ্ছে গ্যাসোলিন, এবং এটার একটা পার্ট আমরা সলভ করেছি। হোয়াট উই ডিড, আমরা অ্যাজিউম করেছি ইউ এর ভ্যালুটা অ্যাজিউম করেছি, অ্যাজিউম করে আমরা এ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিছি যে কি পরিমাণ এরিয়া আসলে আমার রিকোয়ার্ড টু ম্যানেজ দিস হিটিং লোড। এটা ম্যানেজ করার জন্য কি পরিমাণ এরিয়া আমার দরকার হবে ফর দ্যাট পার্টিকুলার যে অ্যাজাম্পশনটা আমরা করেছি এর জন্য। এবং বেসড অন দিস রিকোয়ার্ড এরিয়া আমরা একটা হিট এক্সচেঞ্জার কনসিডার করে নিছি, শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার, and we assume number of pass, যে কয়টা পাস নাম্বার হবে। ইনিশিয়ালি we assume two pass, two tube pass and one shell pass। এই ধরনের একটা শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার we considered, এবং সেটা কনসিডার করে আমার কতগুলা টিউব দরকার একটা পার্টিকুলার টিউব ডায়ামিটারের টিউবের জন্য সেটা আমরা বের করেছি। এবং আমাদের শেলের যে আইডি কত হবে সেটা আমরা বের করেছি। বের করে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এই টিউবের নাম্বার অফ টিউবের জন্য এবং টু পাসের জন্য আমার যে ফ্লো এরিয়া আছে, টিউব সাইড ফ্লো এরিয়া, সেখান দিয়ে আমার যদি যে পরিমাণ ফ্লুইডটা আমি পাস করাচ্ছি সেটা ফ্লো করলে ভেলোসিটি বা রিনল্ডস নাম্বার কত হবে। ভেলোসিটি এবং রিনল্ডস নাম্বারের সাথে আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচআই ইজ রিলেটেড। সো এই জন্য এইচআই এর ভ্যালু যদি খুব কম হয় আমার এই ওভারঅল হিট ট্রান্সফারের ভ্যালু অনেক কম হবে, এবং আমরা যেটা অ্যাজিউম করছি সেটা হয়তো আমি ক্যালকুলেট করে পাবো না। সো যার কারণে আমরা পরবর্তীতে দেখব টিউব সাইড এবং শেল সাইডে রিনল্ডস নাম্বারের সাথে কিভাবে চেঞ্জ হয়, বিশেষ করে রিনল্ডস নাম্বার বাড়লে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বাড়ে, এবং সেই চেঞ্জটা কিভাবে হয়। একটা সার্টেন রিনল্ডস নাম্বারের পরে টিউব ডায়ামিটারের ইফেক্টটাও তেমন থাকে না, এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়। সো এটার জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আমরা ফলো করি, সেটা হচ্ছে যে লেস দেন 10⁴ যদি হয় রেনল্ডস নাম্বারের ভ্যালু, দ্যাট মিনস দ্য ভেলোসিটি ইজ লো, সেটা আমাদেরকে
need to address this issue যে আমরা কিভাবে রেনল্ডস নাম্বারটা বাড়াইতে পারি। So if this is the situation, then what we need to do, the design parameter and consideration needs to be revised to meet the Reynolds number criteria subject to allowable pressure drop in the tube side of the heat exchanger. So আমরা এখানে টিউব সাইডের রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করেছি এবং করে দেখেছি যে আমার এখানে যে ফ্লো রেট আছে সে ফ্লো রেটটা স্মল এনাফ এবং রেনল্ডস নাম্বারটাও 10⁻⁻4 থেকে অনেক কম। সো উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু যাতে আমরা রেনল্ডস নাম্বারটা বাড়াইতে পারি। সো এটা যেহেতু এটা আইটারেটিভ প্রসিডিউর, আমরা শুরুতে একটা অ্যাজাম্পশন নিয়ে শুরু করেছিলাম এবং দেখছি যে সেটা আসলে আমাদের ক্রাইটেরিয়াটা মিট করতেছে না। সো হোয়াট উই নিড টু ডু, আমাদের যেটা করতে হবে এই রেনল্ডস নাম্বারটা কিভাবে বাড়ানো যায় এবং সেটা অ্যাড্রেস করার জন্য লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা সেকেন্ড অ্যাজাম্পশন একটা করেছি, এটা হচ্ছে যে নাম্বার অফ টিউব এবং টিউব স্কোয়ার পিস টিউব সাইজ আমরা সেমই রেখেছি, আমরা টিউব লেন্থটা বাড়াই দিচ্ছি। তো টিউব লেন্থ যদি আমি বাড়াই দিই, আমার টোটাল নাম্বার অফ টিউব কমে যাবে। আগে আমার 16 ফিট ছিল, এখন আমি 24 ফিট টিউব ইউজ করতেছি। সো নাম্বার অফ টিউব আমার কমে যাবে, দ্যাট মিনস ফ্লো এরিয়া কমে যাবে। অ্যান্ড আদার থিং ইজ টিউব পাস আমরা বাড়াই দিতে পারি। আগে 2 পাস কন্ডিশন ছিল, 2 টিউব পাস ছিল, এটাকে 6 পাস করে দেওয়া হলো। দ্যাট মিনস আমার ফ্লো এরিয়া কিন্তু অনেক কমে গেল, 6 ভাগ, আগে 2 ভাগ ছিল সেখানে 6 ভাগ হয়েছে। তো প্রত্যেকটা ভাগে নাম্বার অফ টিউব কমে যাবে এবং ফ্লো এরিয়া, আমার টোটাল যে টিউব সাইড ফ্লো এরিয়া, সেই টোটাল টিউব সাইড ফ্লো এরিয়াটা কিন্তু আমার কমে যাবে, কারণ টোটাল টিউব সাইড ফ্লো এরিয়া যে ইনলেট নাম্বার অফ টিউব ইনটু ইনলেট এরিয়া, এটা দিয়ে বের করা হয়। সো সেটা আমার কমে যাবে, সেটা কমে যাওয়া মিনস আমার ভেলোসিটি বেড়ে যাবে, রেনল্ডস নাম্বার বেড়ে যাবে। সো এটা আমরা এইভাবে অ্যাড্রেস করে লেটস ডু দ্য ক্যালকুলেশন এগেইন। এবং ক্যালকুলেশন করলে আমরা দেখেছি, আমরা জানি যে আমার টোটাল এরিয়া কতটুকু, বেসড অন দ্য ইকুয়েশন উই হ্যাভ ইউ ডেল টি এল এম কারেকশন ফ্যাক্টর। এখান থেকে আমরা এরিয়াটা জানি, রিকোয়ার্ড এরিয়া 2100। সো সেখানে আমার এখন নাম্বার অফ টিউব কত লাগবে সেটা আমরা 335। সো আগে আমার যে টিউব লেগেছিল, আগে যেহেতু 16 ইউজ করেছিলাম আমরা, সেখানে টিউব নাম্বার কিন্তু 500 প্লাস ছিল, 500 প্লাস ছিল, কিন্তু এখন সেটা আমার টিউব নাম্বার কমে হয়েছে 335। এখন এই 335 এর জন্য আমরা বলেছিলাম কার্নের বইয়ের যে চার্ট আছে, যে আমরা 335 এবং 6 পাস এই ধরনের কন্ডিশনের জন্য আমার শেল ডায়ামিটার কত লাগবে সেটা আমরা চার্ট থেকে বের করতে পারি। সেই চার্টটা আমরা আগে দেখেছিলাম। 6 পাসের জন্য আমার 300 এর এটার উপরে যেতে হবে, দিস ওয়ান। সো দ্যাট মিনস আমার 31 ইঞ্চ শেল ডায়ামিটারটা লাগবে টু অ্যারেঞ্জ দিস 300 প্লাস টিউব এবং 6 শেল পাস। এটার জন্য আমার যদি নাম্বার অফ পাস কমে যায়, তাহলে কিন্তু আমি বেশি নাম্বার অফ টিউব আসলে রাখতে পারি, কিন্তু আমাদের যেহেতু অবজেক্টিভ হচ্ছে ফ্লো এরিয়াটা কমানো টিউব সাইডে টু ইনক্রিজ দ্য ফ্লো রেট, যার কারণে আমরা 6 পাস ইউজ করছি। আমরা 4 পাস ইউজ করলে আমার 380 টিউব আসলে আমরা রাখতে পারতাম। 6 পাস করার কারণে 368 টিউব আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আমার রিকোয়ার্ড টিউব নাম্বার হচ্ছে 335, but what we will use 31 inch shell, 31 inch shell and 368 number of tube. So nt equal to 368, এটা হচ্ছে আমার ডিজাইন নাম্বার, বাট আমার রিকোয়ার্ড নাম্বার কিন্তু ফ্রম দ্য ক্যালকুলেশন ইজ দিস ওয়ান। সো আমরা কিছুটা ওভার ডিজাইনই করব এবং ওভার ডিজাইনটা একসেপ্টেবল একটা সার্টেন রেঞ্জে, অনেক সময় আমরা 30% পর্যন্ত একসেপ্টেবল রেঞ্জের মধ্যে আসে, কিন্তু অনেক বেশি ওভার ডিজাইন হলে আবার লস। তো আমি 360 জায়গায় যে তারপরেরটা নিলাম, অনেক বেশি টিউব নিলাম বা শেল সাইড বেশি নিলাম, তাতে আমার কিন্তু খুব একটা লাভ হবে না। সো এখানে আমার নাম্বার অফ টিউব 368,
শেল আইডি আমি পেয়ে গেলাম, দেন উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন এগেইন। বিশেষ করে আমার চেক করতে হবে যে আমি যে রেনল্ডস নাম্বার পাচ্ছি সেটা আমার এই যে কারেকশন আমি ইউজ করলাম বা প্যারামিটার গুলো চেঞ্জ করলাম সেটা কতটুকু অ্যাড্রেস করতেছে। সো আমরা উই ক্যালকুলেট দ্য রেনল্ডস নাম্বার, উই ইউজ দ্য সেম ইকুয়েশন। সো আমরা মাস ফ্লো রেট জানি, নাম্বার অফ পাস ইউজ চেঞ্জ করছি, নাম্বার অফ টিউব আমরা জানি, and this is viscosity, and this is inlet diameter. So using all that value we get the Reynolds number is greater than 10 to the power 4. So that means now is okay. You will have enough turbulence to get the higher হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। কারণ এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অনেক কম হয়ে গেলে আমরা দেখেছি যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কমে যায়। যে কোনো একটা এইচআই এর ভ্যালু যদি কম হয়ে যায়, ওভারঅল হিট ট্রান্সফার এটা কম মানে রেজিস্ট্যান্স অনেক বেশি, এবং রেজিস্ট্যান্স যেটা বেশি থাকে আমরা দেখেছি যে একটা এইচআই এর ভ্যালু যদি 10 হয় আর একটা এইচআই এর ভ্যালু যদি 100 হয়, আমাদের ওভারঅল হিট ট্রান্সফারের ভ্যালু কিন্তু এই 10 এর কাছাকাছি চলে আসে। সো দ্যাটস ওয়াই আমার ভেলোসিটি এনাফ থাকা দরকার যাতে আমি এইচআই এর ভ্যালুটা হায়ার পাই। বাট এইচআই এর ভ্যালু টার্বুলেন্স বাড়লে এইচআই এর ভ্যালু বাড়বে, কিন্তু এটা বাড়ানোর জন্য যদি আমি অনেক বেশি ফ্লো এরিয়া কমাই দিই, অনেক বেশি টার্বুলেন্স ক্রিয়েট করতে চাই, ইন দ্যাট কেস দ্য প্রেসার ড্রপ ডেলপি উইল বি ভেরি হাই। বাট ইউজুয়ালি যেটা acceptable range ডেলপি should be less than 10 psi, should be less than 10 psi. So 10 psi এর নিচে ডেলপি ভ্যালুটা থাকতে হয়, যার কারণে অনেক বেশি আমি চাইলে ইচ্ছা মতো বাড়াইতে পারবো না। আমি 6 পাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 নাম্বার আরো কমাই দিতে পারতাম, টিউব আরো লং করে কি 5 নাম্বার 6 এর জায়গায় 8 করতে পারতাম, 24 এর জায়গায় হয়তো যদি আরো লং টিউব ব্যবহার করা হয়ে থাকে স্ট্যান্ডার্ড অনুসারে সেটা আমরা বাড়াই দিতে পারতাম। কিন্তু তাতে কি হতো, অনেক বেশি ভেলোসিটি হইলে পারো প্রেসার ড্রপ অনেক বেশি হতো, এবং প্রেসার ড্রপ যদি আমার 10 psi এর উপরে চলে যায়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। উই ক্যান অলসো চেক ভেলোসিটি, রেনল্ডস নাম্বার আমরা যেটা পেয়েছি সেখানে যেহেতু ভেলোসিটি টার্ম আছে, উই ক্যান অলসো চেক ভেলোসিটি, এবং ভেলোসিটিটা দেখতে হবে যে মিটার পার সেকেন্ডে usually less than 1 meter is acceptable, এখানে 1.04 which is also in the acceptable range we can consider. So now we need to check the pressure, tube side pressure drop আমাদেরকে চেক করতে হবে। So pressure drop চেক করার আগে we can also check the shell side Reynolds number and shell side velocity, এবং যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এইচআই। আমরা বের করে নিতে হবে যে এইচআই এর ভ্যালুটা আমরা কত পাই। সো heat transfer coefficient আমাদের ultimate target to calculate, because if you want to calculate UC, then is 1 by UC equal to আমরা জানি 1 by HI plus 1 by HI not. So yeah, shell side heat transfer coefficient and tube side heat transfer coefficient থেকে আমরা ক্যালকুলেটেড ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে পারি ক্লিন কন্ডিশনে। এটার সাথে আমরা অ্যাড করব রেজিস্ট্যান্স ফর ফাউলিং ফ্যাক্টর, টিউব সাইড এবং শেল সাইডের রেজিস্ট্যান্সটা অ্যাড করতে হয়, এবং ফাইনালি আমরা ডিজাইন যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করব সেটা আমরা দেখব কিভাবে ক্যালকুলেট করা যায়। সো টিউব সাইড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট উই ক্যান ক্যালকুলেট ইট, অথবা আমরা রেনল্ডস নাম্বার এবং হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেখান থেকেও আমরা ক্যালকুলেট করতে পারি। সো ওয়ান্স you already studied this correlation in force convection, হিট ট্রান্সফার ফোর্স কনভেকশন আমরা যখন পড়েছি তখন দেখেছি যে কিভাবে আমরা এইচআই ক্যালকুলেট করতে পারি। এইচআই ডিআই বাই কে, দিস ইজ নাথিং বাট নাসেল নাম্বার। সো এখান থেকে আমরা এইচআইটা ক্যালকুলেট করতে পারি। তো অনেক সময় নাসেল নাম্বার ক্যালকুলেট করে সেখান থেকে এইচআই ক্যালকুলেট করা হয়, আর এখানে জে এইচ থেকেও আমরা নাসেল নাম্বার ক্যালকুলেট করতে পারি। যদি ভিসকোসিটি কারেকশন না থাকে, অনেক সময় ওয়ালের ভিসকোসিটি এবং বাল্ক ভিসকোসিটির মধ্যে অনেক সময় ডিফারেন্স থাকে বিকজ অফ টেম্পারেচার। যদি অনেক বেশি ডিফারেন্স থাকে তখন
viscosity চেঞ্জ হয়, যদি viscosity কারেকশন না থাকে we can consider this one equal to 1. So this part have no influence. So what the influence we need to consider this one and this one. So এটা আমরা this one is the JAs tube side calculation এর জন্য JAs এটা হচ্ছে আমার L/D and সো JAs টা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। যদি আমরা রিনল্ডস নাম্বার জানি, রিনল্ডস নাম্বারের জন্য JAs টা ক্যালকুলেট করে নিতে পারি, অথবা আমরা ইউজিং দিস ইকুয়েশন ক্যালকুলেট করতে পারি। সো রিনল্ডস নাম্বার থাকলে রিনল্ডস নাম্বার থেকে আমরা JAs এর ভ্যালু নিতে পারি। সো JAs এর ভ্যালু যদি আমরা এই কার্ভ থেকে এখান থেকে যেহেতু আমরা রিনল্ডস নাম্বার জানি, সো রিনল্ডস নাম্বার থেকে আমরা JAs এর ভ্যালুটা এখানে যেহেতু রিনল্ডস নাম্বার 10,000 এর উপরে 10,000 এর উপরে, সো we will get something like here. এখানে আমরা 40 এর কাছাকাছি একটা ভ্যালু পাবো, যেহেতু আমাদের এখানে রিনল্ডস নাম্বার ইজ 11,571। সো এটার জন্য JAs 40। সো JAs এর ভ্যালুটা এখানে বসাই দিলে আসলে এই ইকুয়েশন থেকে আমরা HI এর ভ্যালু পেতে পারি, যেটা হচ্ছে 141। সো এটা আমার ইনসাইড টিউবের ক্ষেত্রে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। নাও আমাদের ক্যালকুলেট করতে হবে শেল সাইড হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। সো শেল সাইড হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টের জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার, ক্যালকুলেট করতে হবে রিনল্ডস নাম্বার। রিনল্ডস নাম্বার ক্যালকুলেশনের জন্য আমার এরিয়া লাগবে, শেল সাইড যে ফ্লো এরিয়া, শেল সাইড ফ্লো এরিয়াটা আমার ক্যালকুলেট করতে হবে, ইকুইভ্যালেন্ট ডায়ামিটারটা আমার ক্যালকুলেট করতে হবে। দেন ব্যাপল স্পেসিং, এগুলো আসলে 25%, এগুলো আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে কত পার্সেন্ট কাট আমি চাচ্ছি। 25% কাটের জন্য আমার ফ্লো এরিয়া একরকম হবে। আমি যদি 50% কাট করি ফ্লো এরিয়া বেড়ে যাবে, 20% কাট করলে পরে আমার ফ্লো এরিয়া কমে যাবে। সো 25% কাট সেগমেন্টাল ব্যাফলের জন্য, দ্যাট মিনস আমার যদি এইটা যদি শেল সাইড হয় তাহলে আমি এখানে 25% কাট করতেছি, তার মানে আমার এখান দিয়ে ফ্লুইডটা যাবে, এটা বন্ধ থাকবে, এটা বন্ধ থাকবে। সো যে দ্যাট মিনস আমার যদি এইটা আমার শেল হয় তাহলে আমি এভাবে বন্ধ রাখবো। সো আমার ফ্লোটা এরকম করে হবে আর কি। সো ফ্লো এরিয়া ডিপেন্ড অন, সো এইভাবেও আসলে আমরা শেল সাইডের ফ্লোটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি, যে ফ্লোটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। আমরা দিজ আর দ্য বাফল। সো এইটার আমরা ডিস্টেন্স কমাই দিতে পারি, ডিস্টেন্স কমাই দিলে আমার ফ্লো এরিয়া কমে যাবে, এখানে কমাই দিলে আমার ফ্লো এরিয়া কমে যাবে। সো এইভাবে আমরা ফ্লো এরিয়াটা কমানো বাড়ানোর চিন্তা করতে পারি। যদি আমার রিনল্ডস নাম্বার কম হয় উই ক্যান ইনক্রিজ দ্য রিনল্ডস নাম্বার। সো এখানে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে আমাদের ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্যালকুলেশনটা আমরা দেখে আসছিলাম যে শেল ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। আমরা যদি স্কোয়ার পিস হয় তাহলে এক ধরনের ক্যালকুলেশন, ট্রায়াঙ্গুলার পিস হলে এক ধরনের ক্যালকুলেশন। এই দুইটা টিউবের মাঝখানে দূরত্বকে বলে আমরা পিস, এবং এটা হচ্ছে টিউবের ডায়ামিটারটা আমাদের দরকার হয়। এবং দেখেছি যে দ্যাট মিনস আমার এই দুইটা ডিস্টেন্সটা হচ্ছে আমার পিটি। সো পিটিটা আমার জানা লাগবে, এবং ডায়ামিটারটা যদি জানি তাহলে উই ক্যান ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ফর স্কোয়ার পিস। এবং আমাদের আরো দরকার হয় হচ্ছে টিউব ক্লিয়ারেন্স, অর্থাৎ দুইটা টিউবের মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার টিউব ক্লিয়ারেন্স সি। সো বিকজ যেহেতু টিউব থাকে, এই ক্লিয়ারেন্সের এই টিউবের মাঝখান দিয়ে আসলে আমার ফ্লুইডটা, শেল সাইডের ফ্লুইডটা ফ্লো করবে। সো এই ক্লিয়ারেন্সের উপরেও ডিপেন্ড করে যে আমার ফ্লো এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। সো শেল সাইড ফ্লো এরিয়া ক্যালকুলেট করার জন্য হোয়াট উই নিড, একটা হচ্ছে বাফেল স্পেসিং, একটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স, একটা হচ্ছে আমার ডায়ামিটার, টিউব ডায়ামিটার ডিভাইডেড বাই পিটি, অর্থাৎ আমার এই একটা টিউব থেকে আরেকটা টিউবের সেন্টারের যে ডিস্টেন্স, this distance is PT. So this will give us the shell side cross section flow area. So AS,
সো এই এএস টা যদি আমরা জানি তাহলে আমরা এরিয়া পার ইউনিট এরিয়া কি পরিমাণ ফ্লো হচ্ছে সেই ফ্লাক্সটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। সেটা ক্যালকুলেট করার জন্য সো উই নিড this flow area পেলে what we need to do, we need to calculate mass velocity gs. Mass velocity is total mass flow rate divided by area, so per unit area তে আমার কতটুকু ফ্লো হচ্ছে সেটা আমার লাগবে to calculate Reynolds number equal to gs d equivalent divided by mu. So এখান থেকে we can calculate Reynolds number, এবং এখানে Reynolds number আমরা ক্যালকুলেট করে দেখতেছি 35,608. So this value is greater than 10 to the power. This value is greater than 10 to the power 4. So we can check যে আমাদের এইচ আই এর এইচ নট এর ভ্যালুটা কত সেটা আমরা দেখতে পারি। সেটা দেখার জন্য we have this equation for shell side এইচ নট ক্যালকুলেশনের জন্য, এবং যে এইচ what we can see for this value 25% segmental baffle, এটা আমরা এখান থেকে যেহেতু আমরা রিনল্ডস নাম্বার জানি, সো রিনল্ডস নাম্বার থেকে we can check something like here. রিনল্ডস নাম্বার যেহেতু আমাদের 35,000, so somewhere here, এবং এখান দিয়ে গেলে পরে 110 মতো আমরা দেখেছি যে এটা পাওয়া গেছে। আমরা বইয়ে এই কার্ভগুলো দেওয়া আছে, কার্নের বই থেকে নেওয়া। সো যে এইচ এর ভ্যালুটা ব্যবহার করে এগেইন উই ক্যান ক্যালকুলেট এইচ নট। সো আমরা এখানে এইচ নট পাচ্ছি 155, আর এইচ আই পেয়েছিলাম 141। সো ইউজিং দিস ভ্যালু আমরা আসলে টোটাল ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করতে পারবো। সো ফাইনালি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ক্যালকুলেটেড ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা বের করতে পারি। আমরা আরো কনসিডার করতে পারি যে কি মেটাল ইউজ করা হয়েছে টিউবের জন্য, টিউব ম্যাটেরিয়ালস এবং তার কন্ডাক্টিভিটি ব্যবহার করতে পারি, বাট দিস পার্ট ইজ নেগলিজেবল। আমরা চাইলে এটাকে অমিটও করতে পারি, কারণ রেজিস্ট্যান্স সলিড যে সলিড টিউবের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ইজ স্মলার কম্পেয়ার্ড টু দা আদার ভ্যালুস। এই রেজিস্ট্যান্স গুলার থেকে এখানে যে রেজিস্ট্যান্সটা দেয় সেটা কোয়াইট স্মলার। সো এটা অনেক সময় আমরা নেগলেক্ট করতে পারি, বাট আমরা যদি টিউব এবং থার্মাল কন্ডাক্টিভিটি এবং কি ধরনের টিউবের ম্যাটেরিয়ালস যদি আমরা সিলেক্ট করতে পারি ফর পার্টিকুলার পারপাস, আমাদের অনেক সময় টিউবের ম্যাটেরিয়ালসটাও সিলেক্ট করা লাগে যে এই ধরনের টিউবের ম্যাটেরিয়ালস আমাকে ইউজ করতে হবে বিকজ অফ সাম অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট যদি হয়, করোসিভ এনভায়রনমেন্ট যদি হয়, সেক্ষেত্রে আমার ম্যাটেরিয়াল সিলেকশনও প্রয়োজন হয়। সো এখানে ব্রাশ ম্যাটেরিয়ালস এর জন্য কন্ডাক্টিভিটি কনসিডার করা হয়েছে, এবং কন্ডাক্টিভিটি কনসিডার করে আমরা উই ইউজ total resistance. So this one is shell side resistance, this one is the shell side ফাউলিং এর জন্য শেল সাইড যে রেজিস্ট্যান্স আছে সেটা, এটা হচ্ছে আমার কেরোসিন সাইডের ফাউলিং ফ্যাক্টর বা ফাউলিং রেজিস্ট্যান্স, এবং এইটা হচ্ছে আমার টিউবের জন্য, এটা হচ্ছে আমার টিউব সাইড রেজিস্ট্যান্স। অল রেজিস্ট্যান্স যদি আমি যোগ করি উই উইল গেট ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা পাবো, এবং সেটা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করা হয়েছে এখানে 53.5 BTU পার আওয়ার পার ফিট স্কোয়ার পার ডিগ্রি ফারেনহাইট। সো এটা আমার ওভারঅল হিট ট্রান্সফার ক্যালকুলেটেড ভ্যালু। আমি অ্যাজিউম করে নিয়েছিলাম একেবারে শুরুতে 45। সো আমার যে অ্যাজিউমটা ছিল সেটা কিন্তু আমি তার থেকে বেশি পেয়েছি, এবং কত বেশি এটা যদি অ্যাজাম্পশন ভ্যালু থেকে অনেক ডিফারেন্স হয় তাহলে কিন্তু আমাকে এগেইন আবার ক্যালকুলেশন শুরু করতে হবে। সো ইউজুয়ালি যদি 30%-এর মধ্যে থাকে দেন ইট ইজ অ্যাকসেপ্টেবল। সো এখানে আমার অ্যাজাম্পশন যে ভ্যালু ছিল ক্যালকুলেশনের জন্য, অ্যাজাম্পশন ভ্যালুর থেকে এটা 18.9% লেস দ্যান 30%, দিস ইজ লেস দ্যান 30% হলে আমরা এই অ্যাজাম্পশনটা আমরা নিয়েছিলাম একেবারেই
আহ কি বলে ইসের থেকে, যে আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে যে এই ধরনের ফ্লুইডের ক্ষেত্রে, কেরোসিন বা হাইড্রোকার্বনের ক্ষেত্রে ভ্যালুটা 30 থেকে 60-র মধ্যে এরকম রেঞ্জে থাকে। সো সেখান থেকে আমরা একটা অ্যাভারেজ ভ্যালু 45 নিয়েছিলাম। সো এখানে এই যে 53.5 এটা আসলে একসেপ্টেবল রেঞ্জ, এবং দেখা যাচ্ছে যে 30 থেকে 60-র মধ্যে আছে। এবং এটা আমরা যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা পেয়েছি, কনসিডারিং অল দ্য রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমার অ্যাজাম্পশন ভ্যালু থেকে 30%-এর মধ্যে আছে। সো দিস ইজ একসেপ্টেবল। সো তার মানে আমরা যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা পেলাম এটা একসেপ্টেবল যদি হয়, দেন ইউ নিড টু চেক যে আমার হিট ট্রান্সফার, তার মানে আমার এই যে ডিজাইন আমরা এতক্ষণ পর্যন্ত কনসিডার করেছি, এটা আমার যে হিট লোডটা আছে সেই হিটিং লোডটা নিতে পারবে। দেন ইউ নিড টু চেক যে আমার এই টিউব গুলা প্রেশার ড্রপ কেমন হবে, বিশেষ করে প্রেশারটা নিতে পারবে কিনা, কারণ আমাদের অ্যালাউয়েবল প্রেশার রেঞ্জ আছে হচ্ছে 10 psi এর মধ্যে থাকতে হবে। তো সেটা একসেপ্টেবল রেঞ্জে হয় কিনা আমরা প্রেশার ক্যালকুলেশনটা দেখব। এবং প্রেশার ক্যালকুলেশন করতে গেলে আমাদের যে কম্পোনেন্ট গুলো লাগবে, একটা হচ্ছে যে আমাদের ফিকশন ফ্যাক্টরটা লাগবে, প্রেশারে ফিকশন ফ্যাক্টরটা লাগবে, এবং দিস ফিকশন ফ্যাক্টর ইজ অলসো রিলেটেড উইথ রিনল্ডস নাম্বার। সো আমরা যেহেতু রিনল্ডস নাম্বার আগে ক্যালকুলেট করে নিছি, বা এখানে আমরা এগেইন উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন ইফ নেসেসারি। সো ফিকশন ফ্যাক্টরটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং ক্যালকুলেট করে আমাদেরকে দেখতে হবে যে টোটাল আমার যে প্রেশার ড্রপ হতে পারে বিকজ অফ ফ্লুইড ফ্লো থ্রু দিস টিউব, সো আমরা জানি যে ফ্লুইড ফ্লোর কারণে একটা প্রেশার ড্রপ হয় যখন, এবং ফ্লুইড ফ্লোর জন্য টিউবের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লোর জন্য প্রেশার ড্রপ হবে। আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু 6 পাস ইউজ করেছি, সো এই যে প্রত্যেকটা পাসের জন্য ডিরেকশন চেঞ্জ হবে টিউবের, টিউব যখন যাচ্ছে একটা ডিরেকশন চেঞ্জ হবে, এই ডিরেকশন চেঞ্জের জন্য এখানেও কিছু প্রেশার ড্রপ কন্ট্রিবিউট করে আর কি। সেই প্রেশার ড্রপ এবং ফ্লুইড ফ্লোর জন্য এই টিউবের মধ্যে দিয়ে প্রেশার ড্রপ, সেটা আমরা কনসিডার করবো। আমরা নাম্বার অফ টিউব জানি, ফ্লো এরিয়া জানি, সো টোটাল ফ্লো এরিয়া আমরা নিতে পারি। সো ফ্রিকশন ফ্যাক্টর আমরা যখন বের করি, ফ্রিকশন ফ্যাক্টর ইটস কামস হচ্ছে ইঞ্চি স্কোয়ার বাই ফিট স্কোয়ার। সো আমরা এখানে 144 দিয়ে ডিভাইড করে নিলে পার ফিট স্কোয়ারের জন্য আমার ফ্রিকশন ফ্যাক্টর কত সেটা আমরা এখানে পাচ্ছি ফ্রম দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রেনল্ডস নাম্বার ভার্সেস ফ্রিকশন ফ্যাক্টর। সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাচ্ছি যেটা পার ফিট স্কোয়ার। এখন আমি টোটাল ফিট স্কোয়ার যদি জানি ফ্লো এরিয়া, সো টোটাল ফ্রিকশন ফ্যাক্টর আমার এফ এর ভ্যালু কত সেটা বের করতে পারবো। সো সেটা বের করার জন্য টোটাল নাম্বার অফ টিউব ইনটু ফ্লো এরিয়া পার টিউব ইনটু ডিভাইডেড বাই নাম্বার অফ পাসেস। সো নাম্বার অফ পাসেস কেন, কারণ একটা পাসে কতটা টিউব আছে সেটা আমাদের জানা দরকার, তার মধ্য দিয়ে আসলে এই টোটাল ফ্লুইডটা যাচ্ছে। সো সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। 368 আমাদের টোটাল নাম্বার অফ টিউব, পার টিউবের জন্য আমার ফ্লো এরিয়া এত, এবং নাম্বার অফ পাস আমার এত, এবং এটা হচ্ছে টু মেক ইট ফিট স্কোয়ার, কারণ এটা হচ্ছে আমার ইঞ্চি স্কোয়ার, পার টিউবের ফ্লো এরিয়া এটা ইঞ্চি স্কোয়ার, সো ওটাকে আমরা ফিট স্কোয়ারে নিয়ে গেছি। তো টোটাল ফিট স্কোয়ার হচ্ছে আমার এতটুকু। সো এখন এটা দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, দেন আই উইল গেট এফ, এফ এর ভ্যালুটা পাবো। সো টিউব সাইড মাস ভেলোসিটি যদি আমি বের করি, টিউব সাইড মাস ভেলোসিটি যদি আমি বের করি, আমি ফ্লো রেট জানি, মাসের ফ্লো রেট জানি, আমি এটি দিয়ে ডিভাইড করলে ইউ উইল গেট টিউব সাইড মাস ভেলোসিটি। এটা হচ্ছে আমাদের গ্রাফ এফ ভার্সেস রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার আমার এখানে টিউব সাইড মাস ভেলোসিটি ইজ দিস ওয়ান পার ফিট স্কোয়ারের জন্য, যেহেতু আমার পার ফিট স্কোয়ারে ফ্লো এরিয়াটা বের করছি এবং পার ফিট স্কোয়ারে বের করছি, যেহেতু আমার ফ্রিকশন ফ্যাক্টর ইজ ফিট স্কোয়ার বাই ফিট স্কোয়ার হিয়ার। সো রেনল্ডস নাম্বারের জন্য আমি ফ্রিকশন ফ্যাক্টরটা বের করে নিছি, আমার যে রেনল্ডস নাম্বারের ভ্যালু সেটার জন্য বের করে
টোটাল প্রেসার ড্রপ বের করার জন্য দিস ইজ দ্য রিলেশনশিপ ফর টিউব সাইড প্রেসার ড্রপ। This one we can neglect because psi t equal to 1. This is temperature correction factor for viscosity ratio, এই যে mu by mu w. সো এটা যদি আমাদের আমরা আগে 1 ধরে এসেছি। দিস ইজ স্পেসিফিক গ্রাভিটি, নাম্বার অফ পাস, লেন্থ অফ দ্য টিউব, মাস ফ্লো রেট অ্যান্ড ফ্রিকশন ফ্যাক্টর যেটা আমরা পেয়েছি। সো সবগুলোর ভ্যালু যদি আমরা বসাই দিই এখান থেকে উই ক্যান ক্যালকুলেট 5.8 psi। এবং আমরা বলছিলাম যে রিটার্ন লস আছে কিছু ডিউ টু চেঞ্জ অফ ফ্লো ডিরেকশন ইন দ্য টিউব সাইড ফ্লুইড। সেটার জন্য আমাদের রিলেশনশিপ ইজ দিস ওয়ান। Again this one's the flow velocity, specific gravity, number of pass. So we know all this velocity, all this value we know, so using that you will get 0.73 is the pressure drop for fluid flow direction এর যে চেঞ্জটা হচ্ছে 6% ক্ষেত্রে সেটার জন্য আমরা এটা পাবো। এবং if you add this one and this one you will get total pressure 6.54, যেটা হচ্ছে আমার less than 10 psi. So for tube side this is acceptable. Tube side del P is acceptable. We also have to check for shell side pressure drop. কারণ যে কোনো একটা সাইডে যদি প্রেসার ড্রপ acceptable রেঞ্জে না থাকে তাহলে আসলে আমাদের এটা acceptable হবে না ডিজাইন টেস্ট। দেন উই নিড টু অ্যাড্রেস দ্যাট প্রেসার ড্রপ আমরা কিভাবে। সো যেহেতু এটা আমার acceptable রেঞ্জে, যদি আমার আনএক্সেপ্টেবল হতো তাহলে আমাকে ফ্লো এরিয়া বাড়াইতে হতো এবং হচ্ছে প্রেসার ড্রপ কমানোর ব্যবস্থা করতে হতো। আমরা নাম্বার অফ পাস কমাই দিতাম, হয়তো এখানে নাম্বার অফ পাস যেটা 6 ছিল ওটা 4 দিয়ে আমরা করার চেষ্টা করতাম। সো যেহেতু acceptable রেঞ্জে আমরা এটাকে accept করতে পারি। দেন we have to calculate shell side pressure drop. Shell side pressure drop এর জন্য আমার shell side area calculate করতে হবে, mass velocity calculate করতে হবে। So shell side area calculation এর জন্য আমরা জানি CB D by PT, this is for shell side area. So shell side area আমরা আগেও calculate করেছি। So mass velocity calculate করার জন্য GS আমরা যেটা করব সেটা হচ্ছে যে mass flow rate আমরা জানি for gasoline divided by AS. This will give you shell side mass velocity, এবং এটা ইউজ করে আমরা রিনল্ডস নাম্বার বের করছি JS, আগে আমরা করেছি এটা JS by DE divided by mu, equivalent diameter আমাদের ইউজ করতে হয়। সো সবগুলোর জন্য প্লাস হচ্ছে যে আমার এখানে নাম্বার অফ বাফেল আমাদের প্রয়োজন হয় ইকুয়েশনে। নাম্বার অফ বাফেল বের করব কি করে, সেটা হচ্ছে যে আমার টোটাল টিউব লেন্থ আমি জানি হচ্ছে 24, বাফেল স্পেসিং হচ্ছে যে আমরা টিউবের মধ্যে বাফেল গুলা কত ডিস্টেন্সে দিচ্ছি, এই ইনফরমেশন আমার লাগে, কারণ ফ্লোটা যেহেতু এভাবে হয় বাফেলের উপর ডিপেন্ড করে, যে এদের ফ্লো ডিরেকশন চেঞ্জটাও ডিপেন্ড করে এবং প্রেসার ড্রপটাও ডিপেন্ড করে বাফেল স্পেসিং এর উপরে। সো কতগুলা বাফেল আছে এটা বের করতে চাইলে আমি এই যে ডিসটেন্স একটা বাফেল থেকে আরেকটা বাফেলের ডিসটেন্স এটা আমার জানা দরকার। সেটা দিয়ে যদি আমি টোটাল লেন্থ টিউব লেন্থটাকে ডিভাইড করি দেন উইল গেট যে আমার কতটা বাফেল লাগবে। এখানে যেমন 18.6 আসছে, তার মানে 19টা বাফেল লাগবে, কারণ বাফেল ধর ফ্র্যাকশনাল হবে না। সো এই ভ্যালুগুলো আমার ক্যালকুলেশনের জন্য লাগবে প্রেসার ড্রপ ক্যালকুলেশনের। সিমিলারলি যেহেতু রেনল্ডস নাম্বার পাইছি, রেনল্ডস নাম্বার থেকে আমরা ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু, ফ্রিকশন ফ্যাক্টর কত সেটাও আমরা বের করে নিব কার্ভ থেকে। রেনল্ডস নাম্বার এবং ফ্রিকশন ফ্যাক্টরের কার্ভ থেকে আমরা বের করে নিব। দেন দিস ইজ দ্য ইকুয়েশন ফর শেল সাইড pressure drop. Again we know all this value. This one is 1, SK is specific gravity for gasoline, আগে ছিল kerosene, এটা equivalent diameter. This is number of baffle, that means this one is 19 plus 1, এখানে 20 হবে। DS হচ্ছে আমার শেল সাইড শেলের যে ডায়ামিটার, শেলের ডায়ামিটার। GS হচ্ছে আমার মাস ভেলোসিটি, F হচ্ছে ফ্রিকশনাল ফ্যাক্টর। সো এখান থেকে
ক্যালকুলেট করে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমার 1.4 psi। এখানে আমার একসেপ্টেবল শেল সাইড প্রেসার দেওয়া আছে 7 psi। সো এই ভ্যালুগুলো অনেক সময় দেওয়া থাকে যে 7 psi নাকি 10 psi ফর শেল সাইড, এবং সব সময় যে একই হতে হবে এমন কোনো কথা নেই। টিউব সাইডে যেমন 10 psi দেওয়া দেওয়া থাকে, শেল সাইডে 10 psi ও থাকতে পারে, 7 psi থাকতে পারে, বেসড অন দা এই ভ্যালুগুলা আসলে আমার যে ম্যাটেরিয়াল কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে। সো এই ভ্যালুগুলা দেওয়া থাকে যে কত পিএসআই পর্যন্ত থাকবে। যেহেতু এটা সিঙ্গেল পাস ছিল, তার মানে এখানে কোনো রিটার্ন লস নাই। সো 1.4 psi, সো দিস প্রেশার ইজ অলসো একসেপ্টেবল। তার মানে আমার থার্মাল যে ডিজাইন, থার্মাল ডিজাইনের ক্ষেত্রে সে হিট লোডটাও নিতে পারবে, প্রেশারটাও, ডেল পি ইজ একসেপ্টেবল। সো দিস ইজ আপ টু দিস, এটা আমরা উই ক্যান একসেপ্ট দ্যাট যে আমরা যে পরিমাণ হিটিং লোড চাচ্ছি সেটাও আমার এটা হ্যান্ডেল করতে পারবে হিট এক্সচেঞ্জার, যেটা আমরা অ্যাজিউম করে যে ক্যালকুলেশনটা করেছি, এবং প্রেশার ড্রপটাও নিতে পারবে। সো আমরা এখন দেখবো যে আমরা কত পার্সেন্ট ওভার ডিজাইন করেছি, কারণ আমরা 368 টিউব কিন্তু নিয়েছি, যেখানে ছিল হচ্ছে আমার রিকোয়ার্ড ছিল 335 নাম্বার অফ টিউব আমার যে হিট লোডটা দরকার। সো আমরা we can do the calculation and check যে কতটুকু ওভার ডিজাইন করা হয়েছে। আমরা যদি ক্লিন ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে চাই আদার্স রেজিস্ট্যান্স বাদ দিয়ে, সো উই নিড এইচ নট এবং এইচ আই নট। এইচ আই নটটা ক্যালকুলেট করা হয় যেটা হচ্ছে টিউবের, আমরা ইনসাইডে আসলে ক্যালকুলেট করেছি, আমাদের আউটসাইডে নিয়ে যেতে হয়, যার কারণে আমরা রেশিও অফ দ্য ডায়ামিটার বসাই দিলেই আসলে আমার এইচ আই জিরো বের হয়ে যায়। সো এইচ আই নট বের করার ফর্মুলা হচ্ছে এইচ আই আমরা যেটা ক্যালকুলেট করেছি ডিভাইডেড বাই ডিআই বাই ডি জিরো। তো এটা আমরা ইনসাইড সারফেসের পার্সপেক্টিভে বের করেছিলাম, সেটা আমরা আউটসাইড সারফেসের পার্সপেক্টিভে বের করতেছি টু ক্যালকুলেট ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এই কারেকশন ফ্যাক্টরটা ব্যবহার করে আমরা যেটা দেখেছি 141.3 যেটা পেয়েছিলাম, ডিআই বাই ডিও করার কারণে এটা লেস দেন 1 হবে, কারণ হচ্ছে ডিআই অবশ্যই ডিও থেকে কম। ডিও হচ্ছে আউটসাইড টিউবের আউটসাইড ডায়ামিটার, ডিআই হচ্ছে ইনসাইড ডায়ামিটার, এবং সেটা আমরা ধরে নিয়েছিলাম যে ইনসাইড এবং আউটসাইড ডায়ামিটার স্ট্যান্ডার্ড টেবিল থেকে কত কত হবে। সো এইচ আই নট হচ্ছে 117.8 এবং আমার এইচ ও হচ্ছে 150 সামথিং, যেটা 155। সো এটা বসাইলে আমরা জানি যে 1/UC ইকুয়াল টু 1/H 1/H I নট প্লাস 1/H নট। সো এটাই বেসিক্যালি এই ইকুয়েশনটা। সো এখান থেকে আমরা ইউসি ক্যালকুলেট করে পেতে পারি, সেই ইউসি আছে 66.98, আর আমরা ক্যালকুলেট করে যেটা পেয়েছিলাম 53.5, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। দ্যাট মিনস এখানে কিন্তু আমার ক্লিন কন্ডিশনেরটা, আর এটা হচ্ছে আমার ডিজাইনের ক্ষেত্রে। সো আমার এখানে ওভার সারফেস যেটা, সেটা হচ্ছে যে যদি দেখি আমার কতটুকু, এখানে 20% মতো এসেছে, যেটা একসেপ্টেবল আর কি, কারণ আমরা এখানে ক্যালকুলেট অল দ্য রেজিস্ট্যান্স আমাদেরকে ক্যালকুলেট করতে হয়েছিল, যেমন ফাউলিং ফ্যাক্টরের রেজিস্ট্যান্স, টিউবের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স, সেগুলো ক্যালকুলেট করে আমরা কিন্তু পেয়েছিলাম 53.5, কিন্তু ক্লিন কন্ডিশনের জন্য আমাদের ভ্যালুটা এত। সো ক্লিন কন্ডিশন আমাদের কনসিডার করা আসলে যাবে না, কারণ হচ্ছে যে কিছুদিন রান করার সাথে সাথে ফাউলিং আসবে, আদার্স ফ্যাক্টর গুলো আসবে, এবং তখন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কমে যাবে, যার কারণে আমার আদার রেজিস্ট্যান্স গুলো আমাকে ধরতে হবে, ধরে আমার এই ক্যালকুলেশনটা করতে হবে। কিন্তু আদার রেজিস্ট্যান্স অনেক বেশিও ধরা যাবে না, বা বেশি হতে পারবে না, সেটা লেস দেন 30% হওয়াটা বেটার, এবং সেটা একসেপ্টেবল। ওভার ডিজাইন আমরা কতটুকু করেছি, আমাদের এরিয়া রিকোয়ার্ড কতটুকু ছিল আমরা জানি, আর এরিয়া কতটুকু আমরা নিয়েছি। এখানে আমাদের যেটা ছিল 368, এটা নট 368 নাম্বার অফ টিউব আমরা নিয়েছি, কিন্তু আমাদের দরকার ছিল হচ্ছে 335। সো আমরা কিছুটা ওভার ডিজাইন করেছি, এবং ওভার ডিজাইনটাও
ইউজুয়ালি লেস দ্যান 10% এর উপরে ওভার ডিজাইন করলে এটা একসেপ্টেবল ধরা হয় না, কারণ অনেক বেশি, কারণ যত বেশি আমি টিউব নিব, আমার যত বেশি শেল ডায়ামিটার বাড়বে, আমার কস্টও বাড়বে। সো এখানে আমার অ্যাকচুয়াল এরিয়া কত আর এরিয়া রিকোয়ার্ড কত সেটা আমরা চেক করে দেখতে পারি। তো ডিজাইন আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমি ডিজাইন যে হিট এক্সচেঞ্জারটা ইউজ করেছি সেটা আমার 368 নাম্বার অফ টিউব ইউজ করেছি। সো টোটাল এরিয়া আমি ব্যবহার করেছি 2312 ফিট স্কোয়ার, বাট আমার এরিয়া রিকোয়ার্ড ছিল আসলে আমরা যখন বের করেছিলাম 335। সো সেটা হচ্ছে 335। তার মানে আমি যদি ওভার ডিজাইনটা দেখি সেটা হচ্ছে 9.8%। সো দিস ইজ অলসো ইন দ্য একসেপ্টেবল লিমিট। এবং এই একসেপ্টেবল লিমিট গুলো হয়তো বলে দেওয়া হতে পারে যে এটা বিলো 10% হতে হবে, বিলো 10%-এর উপরে হয়তো ওভার ডিজাইন করা যাবে না, এরকম কনসিডারেশন আসতে পারে, বাট 10% ইজ কোয়াইট একসেপ্টেবল। সো আমাদের যেটা দেখতে হবে যে এই ধরনের হিট এক্সচেঞ্জার ডিজাইন করার ক্ষেত্রে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে যে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। এবং আমাদের যে ডিজাইন কোর্স আছে প্রত্যেকেরই আসলে হিট এক্সচেঞ্জার ডিজাইন করা দরকার হবে, এবং আমরা অনেক সময় শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ব্যবহার করে এই হিট ট্রান্সফার অপারেশন গুলা করি। সো সেক্ষেত্রে আমাদের ডিজাইন ক্যালকুলেশন গুলা করে দেখতে হবে, এবং ওভার ডিজাইন আমি কতটুকু করতেছি এই জিনিসগুলা কিন্তু আমার ক্যালকুলেশনের মধ্যে থাকতে হবে। সো এটার মাধ্যমে আমাদের যে কোর্সের যে কন্টেন্ট এটাও আসলে শেষ হলো আমাদের। আর বাকি নাই আসলে, যে পার্টটা আমাদের কভার করার সিলেবাসে আমরা যেটা কভার করতে চেয়েছিলাম সেটা কভার করা হয়েছে। সো আমরা যেটা দেখেছি যে বিশেষ করে হিট এক্সচেঞ্জার ডিজাইনের জন্য আমরা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার এবং শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের ডিটেলস ডিজাইন ক্যালকুলেশনটা দেখেছি। সো তোমাদেরকেও আছে যে রেফারেন্স বইগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে কার্নের বই থেকে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার এবং ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ডিজাইন প্রবলেম গুলা দেখো যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং একটা আননোন সিস্টেমের জন্য ডিজাইন করতে গেলে যে আইটারেশন মেথড দরকার হয় সেটা এখানে আমরা এই মডিউলে কভার করেছি। সো এটা তোমাদের হেল্পফুল হবে ডিজাইন সাবজেক্টের জন্য ক্যালকুলেশন যখন দরকার হবে করার জন্য। সো এখানেই শেষ করছি আজকের ক্লাসটা। Recording stopped. পরে কি জয়েন করছো তোমাদেরকেও? Number 2. রোল নাম্বার 2 Sir, 33.